আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার জীবনের কিছুটা কাহিনী ধরে তুলবো বা আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা বলবো। তো আমি ঢাকায় বেশিরভাগ সময়টা আমি ঢাকা কাটাইছি। তো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো আমি গ্রামের বাড়িতে আসি ছুটিতে। তো আসার পরে হঠাৎ করে ওই মেয়েটার ফ্যামিলি থেকে তার বিয়ে ঠিক করে ফেলে অন্য কোনো একটা ছেলের সাথে। তো এই খবরটা আমি শুনতে পাইয়া আমি আবার ঢাকা রিটার্ন যাই। ঢাকা যাওয়ার পর আমি ওই মেয়েটাকে তুলে নিয়ে আসি, কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না। যেহেতু এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, ওর অন্য কোথাও বিয়ে হয়ে যেতেছে, তাহলে ওই ক্ষেত্রে আমার আর কিছু করার ছিল না ওরে তুলে না নিয়ে আস। তো ওরে নিয়ে আমি আসি। আসার পর আমার ফ্যামিলি না মেনে নেওয়ার কারণে আমি অনেকটা জার্নিতে পড়ে যাই, কারণ আমার ফ্যামিলি মেনে নিতেছিল না। তো আমি আমার অনেক ফ্রেন্ডকে রিকোয়েস্ট করি আমাকে কিছুটা সহযোগিতা করার জন্য আর্থিক দিক দিয়ে, কারণ আমার পকেটে তখন টাকা ছিল না। কারণ হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে। দেন যেভাবে হোক অনেক কষ্ট করে আমরা বিয়ে করি। বিয়ে করার পর দেন আমরা চট্টগ্রাম চলে যাই। চট্টগ্রাম যাওয়ার পর ওইখানে থাকি। আমি ওইখানে ছোটখাটো একটা ব্যবসা করি বা কাজ করি, যেভাবে হোক মানে আমি আমার সংসারটা চালিয়ে যাইতেছিলাম। তো যাওয়ার পরে আমার ফ্যামিলি এদিকটা আমাদের মেনে না নেওয়ার কারণে আমরা ওইখানে সংসার তৈরি করি, আমরা ওইখানে জীবনযাপন শুরু করি। তো এভাবেই একদিন দুই দিন 3 মাস পর আমরা বাড়িতে আসি। তো আসার পর আমার ফ্যামিলি আমাকে মেনে নেয়। নেওয়ার পর কিছুদিন যাওয়ার পর হঠাৎ আমার ফ্যামিলি মানে বলতেছে বিদেশ যাওয়ার জন্য। তো আমার কথা হচ্ছে যে আমি বিদেশ যাব না। কিসের জন্য যাব না? কারণ বিদেশ যদি আমি আসি, এখন আমার বড় ভাই আমাকে আনবে। আমার বড় ভাই আনবে এখন, যেহেতু উনি আমার ভাই, তাহলে ওনার সম্পর্কে আমার কিছুটা হলে আইডিয়া আছে উনি কেমন মানুষ। তো আমি আমার মারে বলে যে মা, আমি আর এখন বিদেশ যাবো না। যদি যাইও তাহলে যখন আমি আমার নিজের টাকা ইনকাম করতে পারবো, নিজে কিছু একটা করতে পারবো, তখন আমি যাব। কারণ আজকে আমি ওর টাকায় বিদেশ যাবো, কালকে টাকা নিয়ে কথা হইব, অনেক কিছু হইব, ঝামেলা হইব। তো প্রয়োজন নাই ওর টাকায় আমি বিদেশ যাওয়া। তো মা বলতেছে যে না, ওর টাকায় যাবে কিসের জন্য, আমরা টাকা দিয়ে পাঠাইমো এসে। তারপর আমি রাজি না, কারণ আমি জানি ওর কাছে গেলে আমি ভালো থাকবো না, একটা না একটা প্রবলেম হইব। তো আমার ফ্যামিলি মেম্বার আর অনেকেরা আমার অনেক বুঝাইছে, বুঝাইয়া আমার বলছে। তো যাইকে আমি রাজি হইলাম। দেন এভাবে আমার সবকিছু ওকে হয়, ভিসা প্রসেসিং হয় এবং আমার ডেট হয় আসার। তো যেদিন আমি বাড়ি থেকে বের হই, যেদিন আমার ফ্লাইট, আমি যখন বাসা থেকে বের হই, রাস্তায় বাসা থেকে বের হইবার পর রাস্তায় পর্যন্ত মানে আমাকে ড্রপ আপ করার জন্য আমারে আমার মা এবং আমার বাবা আমার সাথে আসে আমার এয়ারপোর্ট ড্রপ করার জন্য। তো আসার পথে আমি রাস্তায় আমার ফ্যামিলির মেম্বার, যেহেতু আমার বাবা মা আমার সাথে আছে, তখন আমি আমার মারে বলছি, যেহেতু আমার ওয়াইফ আমার মার সাথে থাকবে, ওই ক্ষেত্রে আমি আমার মাকে বলছি যে মা, আমি তো চলে যাইতেছি বিদেশের বাড়ি। কে আসে আর কে না আসে এটার কোনো গ্যারান্টি নেই। আজকে হয়তো বা ভালোভাবে যাইতেছি, বাইসে যে আসবো এটার কোনো গ্যারান্টি নাই। তো ওই ক্ষেত্রে আমি আমার মারে এতটুকুই বললাম যে মা, তোমার দুইটা হাতে পায়ে ধরে বলি, আমি আমার সম্পদটা, আমি আমার জীবনটা আমি তোমার হাতে দিয়ে যাইতেছি, আমার ওয়াইফটা আমি তোমার হাতে রেখে যাইতেছি। তুমি ওরে ছেলের বউ না, নিজের মেয়ের মতো করে দেখ। কয়েকবার এই কথাটা আমি বারবার রাস্তায় কতক্ষণ পর পর আমি আমার মার কাছে রিকোয়েস্ট করছি, পরে রাইখে আসছি। কিন্তু আসলে আমার বাবা মার মনে বা আমার মার মনে কি ছিল এটা তো আর আমি জানতাম না। আমি তো ভাবছি যে ওনারা আমার বিদেশ পাঠাইতেছে হয়তো আমার জীবনে উন্নতি করার জন্য, কিন্তু আসলে ওনাদের মনের চাহিদাটা কি বা ওনারা কি ভাবটা আমার যে বিদেশ পাঠাইতেছে এটা তো আর আমি জানতাম না। দেন আমি আসি। আমার আসার সময় আমার ওরা কোনো ফোন দেয় না, বলছে যে তুই বিদেশ যাওয়ার পর তোর ভাই তোর ওইখান থেকে ভালো দেখে মোবাইল কিনে দিব। তাহলে ভালো মোবাইল যদি ওইখান থেকে কিনে দেয়, তাহলে আমার আর বাড়ি থেকে ফোন নিয়ে আসার প্রয়োজন হইতেছে না। তাহলে আমি আসি। তো আসার পরে আমার ভাই সৌদি আরব থেকে রিসিভ করে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাসায় যাই। বাসায় গিয়ে আমি ঘুমাই, রেস্ট নেই। দেন পরের দিন যখন ওই কাজে বের হয়, ওর সাথে আমারে নিয়ে বেরিয়েছে। তো ওই সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করে। তো আমার কাজে নিয়ে বেরোইছে। তো একদিন দুই দিন 3 দিন হয়ে গেছে আমার বাড়ির থেকে মানে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে পারি না, না আমার বাপ মার সাথে না কারোর সাথে। এমনকি আমি যে বাড়িতে আমার নতুন ওয়াইফটা রাইখে আসছি, আমার নতুন বউটা আমি বাড়িতে রাইখে আসছি, ওর সাথে পর্যন্ত আমার যোগাযোগ নাই। মানে ও আমার ফোন দেয় না, তাহলে আমি কিভাবে কথা বলবো? তো 3 দিন পর 4 দিনের দিন, 4 দিনের দিন আমার মা আমার ভাইয়ের কাছে কল করছে, তখন আমি ওর সাথে। তো আমার মা আমার ভাইয়ের লোক কথা বলছে, ভাইয়ের সাথে কথা বলছে, কথা বল, আর পাশে আমি বসে রয়েছি। এখন যদি আমার সাথে কথা না বলে এটা একটা খারাপ দেয়। তো আমার মা আমাকে ফোনটা দিতে বলে, আমার বাইরে বলে যে ওর কাছে মোবাইলটা দে।
তো আমি কথা বলি, কিন্তু আমার মা আমার ওয়াইফের সাথে কথা বলতে দেয় নাই, জাস্ট আমার মার সাথে একটু কথা বললা ফোনটা কাইটা দিছে। তো তারপরও ভাবছি যে সমস্যা নাই, বড় ভাই পাশে, এই জন্য হয়তো আমার দেয় না আমার ওয়াইফের সাথে কথা বলতে। এইভাবে একদিন দুই দিন এক সপ্তাহ কাইটা গেল, মানে 1 মাস হয়ে গেল আমি আমার ওয়াইফের সাথে কথা বলতে পারি না, বাড়িতে কথা বলতে পারি না, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। বাড়িতে আমার ওয়াইফটা কিভাবে থাকতেছে বা কিভাবে আসছে, কি ওর পরিস্থিতি, আমি কিছু জানি না। এইভাবে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস কাইটা যাওয়ার পর, 3 মাস পার হয়ে যায়। দেন আমি এখানে আমাদের পাশেরই কাজ করে, মানে আমাদের গ্রামের পাশেই কাজ করে। তো উনি আমার বলতেছে, কি রে তুই দেশের থেকে আসলি, এতদিন হয়ে গেল, তো তোর ওয়াইফ বাড়ি থেকে চলে গেল কিসের জন্য? তখন আমি বললাম, আমার ওয়াইফ বাড়িতে চলে যাবে মানে আমি বুঝলাম না, আমার ওয়াইফ তো বাড়িতে। দেন উনি বলতেছে যে না, তোর ওয়াইফ বাড়ি ছেড়ে চলে গেছে, হয়তোবা কোনো একটা ঝামেলা হয়েছে এই জন্য চলে গেছে। তখন আমার উপর আকাশ ভেঙে পড়লো যে আমি বাড়ি থেকে চলে আসলাম, 3 মাস হইলো, আমি 3 মাস যাবত বাড়িতে আমি কার সাথে যোগাযোগও করতে পারতেছি না, আমার ভাই আমার মোবাইল কিনে দিতেছে না, ওর নিজের ফোনটা আমার দেয় না বাড়িতে কথা বলার জন্য। আসলে কাহিনীটা কি? 24 ঘন্টা ওই আমার চোখে চোখে রাখে যাতে আমি বাড়িতে কারোর সাথে যোগাযোগ না করতে পারি। এখন ওনারা কি চাইছে এটা তো আর আমি বুঝতে পারি নাই। দেন আমি, মানে অন্য একজন থেকে ফোন নিয়ে, মানে অসুস্থতার বাহানা দেখাইয়া আমি বাসা থেকে বের হই নাই কাজে। তো কাজে অসুস্থতার বাহানা দেখায় আমি কাজে বের হই নাই, ওর সাথে না বের হয়ে যখন ওই কাজে চলে যায়, তখন আমি বাইরে রাস্তায় গিয়ে একজন থেকে ফোন নিই যে ভাইয়া আমি বাড়িতে একটা কল করব, প্লিজ দয়া করে আপনার ফোনটা একটু দেন। তো ওনার কাছ থেকে আমি আমি ফোনটা নিয়ে আমি মারে কল দিই, দিয়ে আমি আমার মার সাথে কথা বলি বলি বলার পর আমি আমার মারে জিজ্ঞাসা করি যে আমার ওয়াইফ কোথায়? তখন বলতেছে এখানেই। আমি কই, এখানে হইলে ওর ফোনটা দাও। তো কাজ করতেছে, তো কাজ করতেছে, সমস্যা কি, আমি আমার ওয়াইফের সাথে একটু কথা বলবো। আমি বিদেশ আসছি আজকে 3 মাস হয়ে গেছে, 3 মাস পার হয়ে গেছে, আমি এখনো অব্দি আমার ওয়াইফটার সাথে কথা বলতে পারি না। আমার তো মনটা চায় আমি ওর সাথে কথা বলি, ওর কাছে একটু ফোনটা দাও। তো আমার মা বলতেছে যে না, ওই কাজ করতেছে। তখন আমি প্রেসার দিই, ও কি কাজ করতেছে না ও এখানে নাই, কোনটা? যখন আমি মারে বলি এইভাবে, তখন আমার মা বলতেছে তোরে কে বলছো ও এখানে নাই? তখন আমি বলছি যে আমি শুনছি। তো শুনছস তো ঠিক আছে, ও এখানে নাই। তখন আমি বলছি কই? ও বাপের বাড়ি চলে গেছে। তো বাপের বাড়ি কিসের জন্য গেছে? তো বলতেছে তুই যাওয়ার 4 দিনের দিন ওই বাপের বাড়িতে চলে গেছে। কিসের জন্য 4 দিনের দিন ওই বাপের বাড়ি চলে গেছে? তো এইভাবে অনেক কথা হয়। তখন দেখলাম যে আসলে দুষ্টা আমার মার ছিল। তখন আমি আমার মারে বললাম যে মা, তোমার আমি আসার সময়ও বই লাগছি যে আমি তোমার ছেলের বউ না, আমি তোমার কাছে একটা মেয়ে রাইখা যাইতেছি, তোমার নিজের মেয়ে রাইখা দিয়ে যাইতেছি, তুমি ওরে নিজের মেয়ের মতো করে খেয়াল রেখো। তাইলে কি করলা তুমি এটা মা? তাছাড়া যেহেতু ও আমার ওয়াইফ, ও যদি অন্যায় করে তুমি আমার বলতে পারতা, তুমি আমার কিছু না জানে ওর বাড়িতে বের করে দিলা, এটা কাজটা ঠিক করছো? তখন আমার মা উত্তর দিছে যে তুই নতুন বিদেশ গেছস, এখন যদি তোর এইসব জানাই তুই টেনশন করবি, এই জন্য জানাই নাই। তাইলে আজকে আমি টেনশন করবো বিদায় তুমি এই কাজটা আমার জানাও নাই, তাইলে তুমি ওরে যে বাড়ি থেকে বের করে দিছো, এই কথাটা আজকে না ওই 2 দিন পর হইলে যে শুনবো, যেমন আজকে 3 মাস পরে আমি খবর পাইলাম যে ওরা বাড়িতে বের করে দিছো, তাইলে এখন কি কাজটা তুমি ঠিক করছো? তখন আমার মা বলছে যে না, কাজটা আমার ঠিক হয় নাই। তখন আমি তো আর আমার মারে বলতে পারি নাই বা বলতে পারবো না যে তুমি যাও, তুমি আমার ওয়াইফকে বলো যা তোমার ভুল হয়েছে, বা তুমি আমার ওয়াইফের সাথে ভুল স্বীকার করো, এটা তো আর আমি বলতে পারবো না, কারণ যতই ভুল হোক মা তো মাই। দেন আমি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করি যে যাই হয়েছে তুমি বাড়িতে যাও, এই সেই, মানে যেভাবে হোক এটা একটা মীমাংসা করার জন্য আমি আমার ওয়াইফের সাথে কথা বলি। দেন আমি যখন বাসায় আসছি, ওই শুনে ফেলছি যে আমি বাড়িতে কথা বলছি, বা এই বিষয়টা আমি বুঝে গেছি, কারণ আমার মা হয়তো বা ওর বলছে যে হয়তো যাই না গেছে। কারণ আমার মা এবং আমার ভাই একটা টেকনিক করছে, বা একটা ওরা একটা চাল খাটছে যে আমার সংসারটা যাতে ভাঙা যায় বা আমার জীবনটা যাতে নষ্ট হয়ে যায়, এরকম একটা ওরা একটা প্ল্যান করছে। দেন ওই আমার বাসায় এসা আক্রমণ করে বা আমার উপর গায়ে হাত দেয়, মারধর করে, অনেক মারধর করে। তখন আমি বলছি যে আমি কি করবো, আপনারা আমার বিদেশে আনছেন ভালো কথা, আমি কাজ তো করতেছি, তাহলে আমার সংসারটা ভাঙা দেওয়ার কারণটা কি? আপনারা যদি আমাদের সম্পর্কটা না মেনেই না নেওয়ার হয়, তাহলে আপনারা বাড়িতে থাকতে আমার বলতেন, আমাদের মাইনা নিয়ে বিদেশে না আমাদের সংসারটা এভাবে ভাঙা দিলেন, আর এই দিক দিয়ে আপনি আমার উপর মারধর করেন, এটা তো ঠিক না। দেন এভাবে বলাতে আমার রুমের দরজা বন্ধ করে আমার গায়ে হাত দেয় এবং মারধর করে, অনেক মারধর করে। তখন যাই হোক, আমি কারো এগুলো বলি নাই, মনের কষ্ট মনে রাখি। দেন এইভাবে ওই দিনের পর দিন আমার উপর টর্চার করে, মারধর করে। তো
এইভাবে না পারতে আমি ওর এখান থেকে পলায় চলে যাই, কারণ দিনের পর দিন মায়ের খাইতে খাইতে আমার জীবনটা একদম শেষ হয়ে যেতেছে। তো আমি ওর এখান থেকে পলাইয়া দাম্মাম থেকে আমি চলে যাই রিয়াদ। রিয়াদে চলে যাই, ওইখানে আমার কারো নাই যে আমি কারো বাসায় উঠবো, রাস্তায় রাস্তায় ঘুরতেছি। দেন এইভাবে আমি আমার ফ্যামিলিতে জানাই বা আমার আত্মীয় স্বজনকে জানাই যে এই অবস্থা, ওই আমার বিদেশে আইন না এইভাবে মায়ের দূর করতেছি। ওই দিকটা আমার সংসারটাও ভাঙিয়ে দিল। দেন আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন সবাই বললো ঠিক আছে, এটা একটা সলিউশন করতেস। তো সবাই ওর সাথে কথা বলে বলে বলতেছে ঠিক আছে তুই যা, তুই আবার ওর কাছে যা। যাওয়ার পর গাড়ি কিনা হইব, গাড়ি কেনার পর লাইসেন্স যেহেতু তোর হয়ে যেতেছে, তাহলে লাইসেন্সটা করার পর গাড়ি কিনা তুই আলাদা তুই কাজ করবি। তো আমার কথা হচ্ছে আমি ওর কাছে আর যাবোই না। তো ফ্যামিলি মেম্বার বা আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার বুঝাইয়া আবার ওর কাছে পাঠায়। দেন আমি আসি, পরে আমার গাড়ি টাড়ি কিনা হয়, সবকিছু ওকে হয়। তখন আমি ওর বলি যে আমি বাসা ছেড়ে দিব। বাসা ছাড়ার কথা বললেই ওই আমার মারধর করে। আর ওই দিক দিয়ে আমি যেভাবে হোক আমার ওয়াইফকে আমি বুঝাইয়া আমি আমার বাড়িতে আনি, কারণ আমি চাই না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক। আমি চাই একটা সুন্দরভাবে একটা সংসার থাকুক, বা একটা ভালোবাসা একটা সৌন্দর্য একটা সংসার থাকুক। আমি চাই আমার বাপ মার সাথে আমার ওয়াইফ মিলেমিশে চলো। তাহলে আমি এই দিক দিয়ে আমার ওয়াইফকে বাড়িতে আনি, আর এইদিকে দিনের পর দিন ওই আমার উপর মারধর। তো যখন আমি গাড়ি টাড়ি কিনছি, ওরা যখন বলে যে এখন আমি চলে যাই অন্য জায়গায়, ও আমার আলাদা হইতে দেয় না। যখনই বলি তখনই আমার উপর মারধর করে। আর আমি যা কাজ করি, 1 টাকা 2 টাকা যত টাকায় কাজ করি সব টাকা ওর কাছে থাকে। ওই টাকা পয়সা সবকিছু নেয়, স্যালারি আসলে ওই টাকা পয়সা নিয়ে যায়। তো আমি কিছু বলি না, কারণ টাকা পয়সা নিয়ে তো আর ওই নিতেছে না, বাড়িতে দিতেছে। তো ওই ক্ষেত্রে আর আমি বলিও না যে আপনি টাকা পয়সা নিয়ে কি করেন। তো এইভাবে চলতেছে চলতেছে 6 মাস কাটা গেল, মায়ের উপর মায়ের ওই টর্চার আমি সহ্য করতেছি। তো আমি আমার ফ্যামিলির বলি যে মা দেখো দিনের পর দিন ওই আমার উপর এইভাবে টর্চার করতেছে, আমি আর পারতেছি না। তোমরা বলছো যে আমার গাড়ি কিনা হইলে আমার আলাদা করে দিবে, কিন্তু এখন ওই আর আমার আলাদা হইতে দিতেছে না, দিনের পর দিন আমার উপর আক্রমণই করতেছে, মারধর করতেছে। তো আমার মা বলে কি আর 6টা মাস কষ্ট কর, আর 6টা মাস কষ্ট কর। এইভাবে করতে 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 আমি 1টা বছর পার করি। দেন হঠাৎ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমি অসুস্থ, বাসায় শুয়ে আছি। ও আইসা কাজে আইসা বলতেছে তুই ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করছিস। তখন আমি বললাম যে আমি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করবো কিসের জন্য, ইচ্ছা করে তো কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে না। এই কথা বললাম কিসের জন্য, ওই রুমের দরজা বন্ধ করে, রুমের দরজা নক তালা করে, তালা দিয়ে রুমের দরজা তালা দিয়ে আমার রুমের ভিতর মায়ের দূর। তখন না পারতে কোন রকম আমি দরজাটা খুলি, তখন পাশের রুম থেকে অন্য যারা আছে বিদেশের বাড়িতে বুঝিনি, পাশের রুম থেকে অন্য লোক আসছে, আইসা ওরা ধৈরেও রাখতে পারে না, মানে এই পরিমাণে মায়ের দূর আমার উপর করতেছে। তো আমি না পারতে যান বাঁচানোর জন্য আমি কোন রকম পুলিশ কল করি, সৌদি আরবে পুলিশ কল করি। বলে কল করে আমি পুলিশকে বলি যে স্যার এই অবস্থা, আমার উপর মারধর করতেছে। দেন পুলিশ আসে, আসার পরে সবকিছু শুনে এবং পরে নিয়ে থানায় চলে যায়। যার পরে পুলিশ বলতেছে কি সমস্যা, তখন আমি বললাম স্যার এই অবস্থা, ওই আমার উপর আক্রমণ করে মারধর করে। তখন পুলিশ বলতেছে এখন তুই কি চাস। তখন আমি বলছি যে আমি ওর কাছ থেকে আলাদা হইতে চাই, ও আমার উপর মারধর করে এমন এমন করে। তাই এখন পুলিশ বলতেছে যে ও তোর ভাই, তাহলে তুই যদি তোর ভাই নামে মামলা করছিস এটা ঠিক হইব না। হয়তোবা তোরা তোরা এখানে ঝগড়া করছিস, বাড়িতে তোদের নিয়ে সমস্যা হইব বা তোর বাপ মা টেনশন করবে। তো বাপ মার সাথে কথা বললাম, বাপ মা বলতেছে যে যাই হইছে তুই ওরে ছেড়ে দিয়ে মামলা টামলা করিস না, তুই ওরে ছেড়ে দিয়া তুই এখন আলাদা গিয়ে তুই রুম করে বা আলাদা থাক, যা, অন্য মামলা করিস না। তো দেন আমি এটা পুলিশের কাছে ইয়ে করে একটা কমপ্লেন ফাইল করে আসি। এটা মীমাংসা করে আমি বাসায় আসি। আসার পরে বাসা থেকে আসার পরে আমি ওর কাছ থেকে দূরে চলে যাই, অন্য জায়গায় কাজ করি। তো অন্য জায়গায় চলে আসছি, আসার পরে কাজ করতে 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 একদিন হঠাৎ ওর সামনে আমি পড়ি। 1 মাস পর, মানে ওর নামে জিটিটা করার 1 মাস পরেই হঠাৎ ওর সামনে আমি আবার পড়ি কাজ করতে করতে। তো ওই পিছন দিয়ে এসে আমার গায়ে হাত দেয়, হাত দিয়ে বলে টাকা পয়সা দেওয়ার জন্য। তখন আমি বললাম যে আমি কিসের জন্য আপনার টাকা পয়সা দিন। আর এই দিক দিয়ে হয়েছে কি, আমি ওই যে আমার ওয়াইফকে বুঝাই আমি আমার বাড়িতে আনি, ওনারা আবার আমার ওয়াইফকে বাড়ি থেকে বের করে দেয়। মানে আবার দ্বিতীয়বার আমার ওয়াইফকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ ওনারা চায় না যে আমি এই মেয়ের সাথে সংসার করি। তো এই দিক দিয়ে হচ্ছে কি, হঠাৎ আমি আবার ওর কাছে পড়ি, সামনে পড়ার পর ও আমাকে গায়ে হাত দিচ্ছে, টাকা পয়সা চাইতেছে। তখন সৌদির কিছু ছেলে ফেলে আসছিল রাস্তার মধ্যে, যার কারণে ও আর আমার উপর আক্রমণ করতে পারে নাই। তো না পারতে আমার গাড়ি থেকে চাবিটা টান দিয়ে চাবি নিয়ে চলে যায়। তো আমার কাছে হচ্ছে একটা অর্ডার আছে, এখন যদি আমি এটা ঠিক মতো দিতে না পারি তাহলে আমার নামে কমপ্লেন হবে, আমার জরিমানা হবে।
তো আমার তো একটা কিছু রাস্তা বের করতে হবে। তখন না পারতে আমি পুলিশ কল করি, পুলিশের সহায়তা নেই। পুলিশ আসে এবং বলতেছে কি সমস্যা, তখন আমি সবকিছু খুলে বললাম। তখন বলে থানায় যাওয়ার জন্য, থানায় গেলাম। তখন থানায় ওরে ফোন দিয়ে ডাকানোর পর ওই থানায় আসার পর বলতেছে তুমি এর আগে ওরে মারধর করছো বা মামলা করা হয়েছে, এখন আবার কি হয়েছে? তখন ও বলতেছে যে ও আমার ছোট ভাই, ওরে আমি বোঝাই কিন্তু কই উল্টা পাল্টা চলে। তো আমি বলছি যে স্যার আমি অন্য জায়গায় থাকি, তারপরও আমার উপরে এরকম এরকম করে। তো এখন যেমনি সবকিছু আমরা কথা বলি এবং পুলিশ বলতেছে, এখন সবার দুজনের কথা শুনে পুলিশ বলতেছে এখন তুই কি চাস? তখন আমি বলছি যে আমি ওর সাথে থাকতে চাই না, প্রয়োজনে আমি বাংলাদেশে চলে যাবো, কিন্তু করে আমি আর ভাই হিসেবে মানি না। তো সৌদি আরবের নিয়ম হচ্ছে বাপও ছেলের গায়ে হাত দিতে পারবো না। সৌদি আরবের নিয়ম অনুযায়ী বাবা ছেলের গায়ে হাত দিতে পারে না। যদি হাত দেয় ওই ছেলে যদি বাবার নামে মামলা করে ওই বাবার জেল হয়। তো আমার কথা হচ্ছে আমি আর ওর ভাই হিসেবে মানি না। তো যেহেতু আমি ওর আর মানি না, তো ওই ক্ষেত্রে উনি বলে যে জেলে বলে, আমি বলছি সমস্যা নাই, যে লোকটাতে আমার কোনো প্রবলেম নাই। তখন জেলে নিয়ে যায়। তখন যেহেতু এটা থানা, পরের দিন ওরা জেলে পাঠাইবো, পুরে নিয়ে যাবো, পুরের থেকে জেলে যাবো। তো থানার মধ্যে নিয়ে যায় ওরে, ওইখানে থানার ভিতরে রাখে। তো ওইখানে আরো অন্য কয়েদিরা ছিল বা অন্য লোকরা ছিল, সৌদি ছিল। তো ওনারা সবাই আমাকে বুঝাইলো যে দেখ তুই যদি এখন, এটা শুধু থানা, এটা জেল না, এটা থানা। যখন তোদের নিতে আসবো তখন পুরে যখন নিব, তখন যদি তুই যদি বলস যে ও তোর বাইনা বা ও তোর উপর মায়ের দূর করছে বা তোরে টর্চার করছে, অত্যাচার করছে, তাহলে মিনিমাম 3 বছর জেল হবে। এরপর এটা কতদিন অবধি যাইবো এটার কোনো সিওরিটি নাই। তাহলে আর সৌদি আরবের আইন অনেক কড়া। তুই ওর ভাই হিসাবে মাইনা নে বা ছাইরা দে। তুই মানে ওরে এখানে তুই অন্তত ভাই হিসাবে মান, বাইরে গিয়ে ওর ভাই হিসাবে মানিস না। তখন আমি বললাম যে আজকে আমি ওর ছাইরা দিমু, 2 দুইবার আক্রমণ করছে, তৃতীয়বার যে আক্রমণ করবো না এর কোনো গ্যারান্টি নাই। তখন সৌদিরা আমার বুঝায় বলে যে এবারের মতো এটা সমাধান করে নে। তো শেষমেশ আমি ওদের কথা রাখলাম, এটা আমি মাইনা নিলাম, মানে জিনিসটা এখানে মিটমাট করে নিলাম। দেন পরের দিন সকালে থানা থেকেও বের হয়। মানে আমি যখন থানার গেটটা পার হই, মানে গেটের সামনের থেকে খালি রাস্তায় বের হয়েছি গেটের থেকে, ওই পিছন দিয়ে এসে আমারে গায়ে হাত দেয়। তখন আমি ওর জারি দিয়ে আমার হাত গায়ের থেকে ওর হাতটা ফালাই দিই, দিয়ে বলে আপনি গায়ে হাত দেন কিসের জন্য, আপনি কে? পিছনে পুলিশ আসছিল, যার কারণে ওই আমার উপর আর টর্চার করতে পারে নাই বা আক্রমণ করতে পারে নাই। তখন ওই বলতেছে তোর সাথে সৌদি আরবের খেলা শেষ, বাংলাদেশে খেলা হবে। মানে ওই আমার হুমকি দিতেছে যে আমার ওই মারবো। তো ঠিক আছে, আমি বাসায় আসার পরে আমার বাবা মা আমার বলতেছে তুই এ বাড়িতে টাকা পয়সা দিবি। মানে ওনাদের কথা হচ্ছে আমি মরি বাঁচি ওনাদের টাকা পয়সা দিতে হইবে। তখন আমি বললাম যে তোমরা কেমন বাপ মা, কেমন বাপ মা তোমরা, যে এক ছেলের জন্য আরেক ছেলের মৃত্যুর পথে ঠেলে দিতেছো। তো যাই হোক, গেল। আমার বোন আমারে কল করে দিয়ে বলতেছে তুই যদি মার দুধের দাবি ছাড়াইতে চাস তুই টাকা দিবি বাড়িতে, তুই টাকা পয়সা দিবি বাড়িতে। তো আমি ভাবলাম যে একটা সন্তান বা একটা ছেলে গর্ব করে তার বাপ মা জীবিত, বা একটা বাপ মা গর্ব করে যে তার সন্তান বাইচা আছে, তাহলে আমি কেমন মায়ের জন্ম নিলাম যে মা টাকার জন্য নিজের ছেলেকে মৃত্যুর পথে ফেলে দিতে পারে। তো এইভাবে আমি অনেকটা ভাঙা পড়ি যে আজকে আমি বিয়ে করছি, আমি তো কোনো পাপ করি নাই, আমি বিয়ে করার কারণে আমার বাপ মা আমার সাথে এত পরিমাণ খারাপ আচরণ করে, কিভাবে কিভাবে ওনারা পারলো তাদের সন্তানকে মৃত্যুর পথে ফেলে দিতে। তো অনেক কিছু, আরো অনেক কিছু হয়ে গেছে, তো সবকিছু তার বলা যায় না। দেন আমি আমার বাবার সাথে কথা বলি, উনি বলতেছে টাকা পয়সা না দিলে আমার নামে মামলা করবে, এই করবে, এন করবে, অনেক কিছু, অনেক হুমকি। তো শেষমেশ আমি বলি আমার বাপের যে ঠিক আছে, যেহেতু আপনারা আজকে আমি আপনাদের সন্তান হওয়ার পর আপনারা আমার উপরে এইভাবে করতেছেন, তো ঠিক আছে, আজকে থেকে আমি আপনাদেরকে বাপ মা বলে অস্বীকার করলাম। আপনি প্রয়োজনে স্ট্যাম্প রেডি রাখেন, তেজপত্রের স্ট্যাম্প রেডি রাখেন, আমি আসবো, আইসা ঠিক আমি সাইন করে দিয়ে দিব, আপনাদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। কারণ যে বাপ মা সন্তানকে মৃত্যুর পথে ফেলে দিতে পারে, এইসব বাপ মার সাথে সম্পর্ক রাখা হচ্ছে না রাখা বেটার। একটা সন্তান গর্ব করে যে তার বাবা মা আছে বা তার বাপ মা আছে দুনিয়াতে, এটা নিয়ে একটা ছেলে গর্ব করে। আর আমার বাপ মা জীবিত থাকার পরও আমার কাছে মনে হয় যে আমি একটা জাহদ সন্তান। মানে কিভাবে পারলো আমার বাপ মা আমার জীবনটা এইভাবে তিলে তিলে শেষ করে দিতে,
কারণ আমি একটা জিনিস ভেবে আমার কষ্ট হয় যে ওনারা ওই ছেলের যেভাবে জন্ম দিচ্ছে, পেটে নিচ্ছে, ওরে যেই মা জন্ম দিচ্ছে আমার তো ঠিক একই মা জন্ম দিচ্ছে, তাহলে আমার ব্যাপারে কিসের জন্য এতটা অবিচার অনাচার হইলো? আজকে ওনারা আমার সংসারটা ভাঙিয়া দিল, আমার সংসারটা শেষ করে দিল, আমার জীবনটা বরবাদ করে দিল, আমার লাইফটা পুরো শেষ করে দিচ্ছে। আজকে আমার মরণ ছাড়ার কোনো উপায় নাই, আজকে আমার মরণ ছাড়া উপায় নাই। বিদেশের বাড়ি ওর নামে আমি দুইটা মামলা দিলাম, আজকে আমি দেশে যাবো, ওই যে আমার জীবিত রাখবো এটার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। অবশ্যই ও আমার উপর বদলা নিব, তাহলে আজকে আমি বাইসে আছি, কালকে নাও থাকতে পারি। তবে আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে আমি কেমন মায়ের ঘরে জন্ম নিলাম, যে মা টাকার জন্য, টাকার জন্য নিজের সন্তানকে মৃত্যুর পথে এভাবে ফেলে দিতে পারে। আমি লজ্জিত এমন মায়ের ঘরে জন্ম নিয়ে, আমি লজ্জিত এমন মায়ের গর্ভে আমার মতো সন্তান জন্ম নিচ্ছে। আমি ছোট থেকে একটাই জিনিস চাইছি যে আমি আমার বাপ মার সাথে থাকি। যখন আমি আমার ওয়াইফ নিয়ে বের হই তখন আমি ওরে বলছি, তুমি যদি আমার বাপ মার সাথে থাকতে পারো তাইলে আমি তোমার বিয়ে করবো, আর নয় আমি তোমার বিয়ে করবো না। কারণ আমার কাছে আমার বাপ মা সবার আগে। যে মেয়েটারে বলছি তুমি যদি কোনোদিন বলো যে আমার বাপ মার সাথে তুমি থাকবা না বা আমার বাপ মা আমার কাছে আলাদা থাকতে হবে, তাহলে আমি তোমার ছাইড়া দিতে বাধ্য। তুমি যদি সারাটা জীবন আমার বাপ মার সাথে থাকতে পারো, আমার বাপ মার তোমার নিজের বাপ মা মতন করে দেখতে পারো, তাইলে আমি তোমার বিয়ে করবো। তাইলে ওই মেয়েটার সাথে এত বড় অন্যায় করলো, আজকে আমার সংসারটা ভেঙে গেল, আজকে আমার ওয়াইফ আমার পাশে নাই, আজকে আমি কিভাবে বাঁচবো? মানে আমার বেঁচে থাকা যা ইচ্ছে ছিল সবকিছু ওরা কাইরা নিল। মানে আমার এইটা ভেবে কষ্ট হয় যে আমি এমন মায়ের ঘরে জন্ম নিয়েছি যে মা টাকার জন্য নিজের সন্তানকে মৃত্যুর পথে ফেলে দেয়। আমি আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা করি যে আল্লাহ, এমন মায়ের গর্ভে জন্ম দেওয়ার, মানে এমন মায়ের গর্ভে জন্ম নেওয়ার আগে যাতে ওই সন্তানের মৃত্যু হয়, এমন মায়ের গর্ভে জন্ম নেওয়ার আগে যাতে সন্তানটার মৃত্যু হয়, এমন কি বল, মানে এতটা কষ্ট আমার বুকটার মধ্যে যে আজকে আমি এই বাপ মার জন্য এত কিছু করলাম, আর সেই বাপ মা আজকে আমার মৃত্যুর পথে ফেলে ফেলে দিল। ও আমার বড় ভাই, ঠিক আছে আমার শাসন করবে, বুঝাইবো, কিন্তু এইভাবে দিনের পর দিন মায়ের দূর অত্যাচার টর্চার, এটা তো কোনো নিয়ম না, নীতি না। আর ওনারা আমার জন্ম দিছে, ওনারা দেখবে কিভাবে তাদের সন্তান ভালো থাকতে পারে, তাহলে কিভাবে পারলো এইভাবে আমার মৃত্যুর পথে ফেলে দেওয়ার? তো আমার একটাই কথা, আমি এখন বাইচে আছি, আজকে আছি কালকে নাও থাকতে পারি। যদি কখনো আমার কোনো কিছু হয়ে যায়, যদি কখনো আমার কোনো কিছু হয়, যেহেতু এখন দুনিয়াতে আমার কেউ নাই, আমার ওয়াইফ আমার পাশে নাই, আর বাপ মা, যে বাপ মা থাকার চেয়ে না থাকা বেটার। আর যে ভাই, যে ভাইয়ের নামে আমি দুইটা মামলা করি বিদেশের বাড়িতে, ওই ভাই তো আর আমার সহজে ছাইড়া দিব না, যেহেতু ওই থানার থেকে বের হইতেও পারে না ভালো করে, আমার হুমকি দেয় আমার ওই দেখে। তাহলে আমি যদি মরেও যাই, তাহলে আমার মৃত্যুর জন্য, আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী আমার মা এবং আমার বড় ভাই। আমি জানি না আমি কতদিন বাইচে আছি, কারণ আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি। আমি এখন রাস্তায় বেরোইমু, ওই আমার মাইরা খেয়ে দিবে, বা এখানে না পারুক দেশে আমি আসবো, আজকে নাও কালকে হোক, একদিন আমার ওই আক্রমণ করবো বা আমার উপর এটা প্রতিশোধ নিবে অবশ্যই। যদি আমি মারা যাই তাহলে এটার জন্য দায়ী একমাত্র আমার মা এবং আমার ভাই।